কি খবর বন্ধুরা? মোটমাট তো মনে হচ্ছে যে এই বছরটা 2025 সালটা একদম হরর মিস্ট্রি থ্রিলারেরই বছর। একটার পর একটা টপ নচ কন্টেন্টের বর্ষা হয়েছে আমাদের উপরে, এবং ট্রেলার দেখার পর থেকেই একটা সিনেমা বহুদিন ধরেই আমার নজরে ছিল, সেটা হচ্ছে টুগেদার। অবশ্যই টুগেদার মানে একসাথে, তবে এই সিনেমাটা এই অর্থটাকে একদম লিটারালি ভাবে নিয়ে নেয়। তো আর সময় কিসের, চলো 25 সালে টুগেদার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে কান্ট্রি সাইডে একটা জঙ্গল আমরা দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু মানুষ একটা কাপলকে খুঁজতে বেরিয়েছে। মানে সেই কাপল সাডেনলি মিসিং। তাদের খোঁজার জন্য একটা সার্চ পার্টি বেরিয়েছে, চারিদিকে কুকুরও রয়েছে, তবে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জঙ্গলে একটা ছোট গুহা মতোও রয়েছে, যার মধ্যে একটা বেল ঝুলছে, ঘন্টা। যাই হোক, সেই সার্চ পার্টির দুটো কুকুর সেখানেও গেছে খোঁজার জন্য, তারা তো খুঁজে পায় না। কুকুর দুটো তৃষ্ণার্ত ছিল, এবং সেই গুহার মধ্যে এক টাইপের কুয়ো ছিল, যেখান থেকে তারা জল পান করে। যাই হোক, সন্ধে তো হয়ে আসছে, এখন তাদের প্রত্যেককে বাড়ি ফিরে যেতে হবে। তবে সেই কুকুর দুটোর যে মালিক, সে লক্ষ্য করে যে তার কুকুর দুটো একে অপরের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। মানে জিনিসটা খুবই আনইউজুয়াল। তবে রাতের বেলা হয়ে যায় আর এক কাণ্ড। সেই মানুষটা তার গ্রিন হাউস থেকে এক অদ্ভুত আওয়াজ পাচ্ছে, যেখানে তার কুকুরগুলোকে রাখা ছিল, এবং সে যখন টর্চ মেরে সেটা দেখার চেষ্টা করে, সে লক্ষ্য করে যে তার দুটো কুকুর একে অপরের সাথে মিশে গেছে, মানে মার্জ হয়ে একটা সিঙ্গুলার এন্টিটিতে পরিণত হচ্ছে। তারপর আমরা এই গল্পের মেন ক্যারেক্টারগুলোকে দেখতে পাই। একজন হচ্ছে টিম এবং তার গার্লফ্রেন্ড মিলি। মিলি রিসেন্টলি জব পেয়েছে একটা স্কুলে, ইংলিশ টিচার, এবং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এই স্থানটা ত্যাগ করে চলে যাচ্ছে। তো সেই কারণে একটা লিভিং পার্টি সে অর্গানাইজ করেছে, তার সব বন্ধুদের আমন্ত্রণও জানিয়েছে। অন্যদিকে টিম, সে বর্তমানে একটা ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ রিসেন্টলি তার পিতামাতার মৃত্যু হয়েছে। টিম একটু অকওয়ার্ড, কথাবার্তা ঠিক মতন গুছিয়ে বলতে পারে না, নিজের লাইফ নিয়েও তেমন সিরিয়াস না। মানে তার কোনো প্রপার জব নেই, একজন মিউজিশিয়ান, তবে এই মুহূর্তে সে বেকার রয়েছে। যদিও চিন্তা নেই, কারণ মিলি তাকে খুবই ভালোবাসে, সে তাকে যথেষ্ট সাপোর্ট করে। টিমের অন্যান্য বন্ধুরা, বিশেষ করে মিলির ভাই, তাকে ইভেন আমন্ত্রণও জানায় তাদের নতুন ব্যান্ডে। অন্যদিকে মিলির এক বন্ধু, মিলির নানানভাবে কান ভাঙছে যে টিম তো এই মুহূর্তে বেকার, এত বড় প্রায় 34-35 বছরের ছেলে, তাকে ছেড়ে তো মিলি একটা ভালো ছেলে পেয়েই যাবে, তো কেন সে যাচ্ছে না? মানে যেভাবে কান ভাঙানো যায়। তবে মিলি টিমকে এতটাই ভালোবাসে, তো সেই কথাগুলোকে সিম্পলি ইগনোর করে। পরে এইসব বন্ধুদের উদ্দেশ্যে মিলি এবং টিম তারা তাদের মনের কথাগুলো শেয়ার করে, যে তারা এই স্থান ছেড়ে চলে যাচ্ছে, তারা খুবই মিস করবে এই মানুষগুলোকে। আর তখনই সবার সামনে মিলি টিমকে প্রপোজ করার চেষ্টা করে, তবে টিমের রেসপন্সটা খুবই অদ্ভুত ছিল। মানে সেই সিচুয়েশনে কেমন রিয়াক্ট করতে হয়, কি কথা বলতে হয় যেন সে জানে না, যেটা মিলিকে অনেকটা এম্বারেস ফিল করায়। ইভেন 1 মাস ধরে তারা ফিজিক্যালিও কিন্তু ক্লোজ না। জবের থেকে টিমের পিতামাতা মারা গিয়েছিল, তার পিতামাতার মুখ এখনো সে দুঃস্বপ্নের আকারে দেখে। মানে যেমনটা বললাম যে সে ট্রমাটাইজ, তা সত্ত্বেও সে চেষ্টা করছে নতুনভাবে সবকিছু শুরু করার। তো তারা তাদের নতুন বাড়িতে শিফট করেছে, একটা কান্ট্রি সাইডে বাড়ি, মানে আশেপাশে বেশি কোনো লোকজন বসবাস করেও না। যদিও তারা দুজন তো এটাই তো চেয়েছিল, এই গ্যাঞ্জাম থেকে অনেকটাই দূরে। তবে তাদের সেই নতুন ঘরে টিম এক অদ্ভুত গন্ধ পাচ্ছে, একটা দুর্গন্ধ। যদিও পরে সে সেই ঘরের লাইট বাল্বের উপরে একটা ফাঁকা থেকে কিছু মরা ইঁদুর বার করে। সেই গন্ধটা অন্য কেউ তো পাচ্ছিল না, তবে টিমের নাকেই আসে। এবং এই গন্ধটা কিন্তু অপরিচিত না, এটার সাথে টিমের ছোটবেলা তার একটা অতীত জড়িয়ে রয়েছে, যেটা নিয়ে পরে আলোচনা করছি। অন্যদিকে স্কুলে মিলির সাথে সাক্ষাৎ হয় জেমির। মানে মিলি তো সেখানে একদম নতুন, এটা তার নতুন চাকরি, এই সব কিছু নিয়ে সে খুবই নার্ভাস। তবে জেমি খুবই ফ্রেন্ডলি, সে নিজের যেচে মিলির সাথে কথা বলে। জেমি আশেপাশেই থাকে, মানে মিলি যেখানে তাদের নতুন বাড়িটা নিয়েছে তার পাশেই, তাই কোনো প্রয়োজন হলে সে নির্দ্বিধায় জেমির থেকে হেল্প নিতে পারে। তো পরের দিন মিলি এবং টিম তারা বাইরে বেরিয়েছে একটু হাঁটাহাঁটি করার জন্য, জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য, এক টাইপের হাইকিং তাদের। যদিও ঘন জঙ্গল, তারা কোথায় যাবে কিছুই জানে না। তবে টিম সেখানে লক্ষ্য করতে পারে যে গাছে কিছু ঘন্টা ঝোলানো রয়েছে, অদ্ভুত কিছু। মানে সে প্রিটি মাচ শিওর যে হয়তো এখানে মানুষজন থাকতো, বা মানুষেরা এখান থেকে যাওয়া আসা করে। যদিও ঘন জঙ্গল, মিলি তো সেই জঙ্গলে যেতে চায় না, তবে টিমের বারংবার রিকোয়েস্টে তারা সেই ঘন জঙ্গলে প্রবেশ করে। তবে কিছু সময় বাদেই সেখানে নেমে গেছে চরম বৃষ্টি, এবং তারা সেই জঙ্গলের মাঝেও ফেসে গেছে। তো এখন সিচুয়েশনটা এমন যে তারা কিভাবে বাড়ি ফিরবে তারা জানে না। মানে তাদের বাড়িটা উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, সেটাও তারা জানে না। তো টিম এরকম ভাবেই রাস্তা খুঁজতে খুঁজতে সে আচমকা একটা ছোট গুহার মধ্যে পড়ে যায়। মিলি থেকে বাঁচাতে আসে, তবে কোনো লাভ নেই, কারণ তারা দুজনেই সেখানে পড়েছে। সেই এন্ট্রান্সের একদম উপরে আরেকটা আমরা ঘন্টা দেখতে পারি। সেই জঙ্গলে এরকমই বেশ কিছু ঘন্টা ঝুলানো রয়েছে, যার মধ্যে একটা অদ্ভুত স্পাইরাল সিম্বল রয়েছে। তো সেই বৃহৎ ঘন্টাটা দেখে মনে হচ্ছে যেন কিছু একটা ধসে পড়েছে এবং উপরে এরকম ফাঁকা হয়ে গেছে, যে ফাঁকার কারণেই টিম সেখানে আচমকা পড়ে গিয়েছে। তবে এই স্থানটা একটু ফ্যামিলিয়ার লাগছে না? গল্পের শুরুতে যে দুটো কুকুরকে আমরা দেখেছিলাম, যারা সেই মিসিং কাপলটাকে খোঁজার জন্য এই গুহাতেই তো এসেছিল।
তো তারা সেই গুহাতে কিছু সময়ের জন্য রেস্ট নেয়। মিলি খুবই তৃষ্ণার্ত, তাদের কাছে জলের একটাই বোতল। টিম তাকে সেটা দিয়ে দেয় এবং তাদের পাশে যে কুয়োটা রয়েছে না, যেখান থেকে সেই কুকুরগুলো জলপান করেছিল, সেখান থেকে টিম জলপান করা শুরু করে। টিম সেখানে একটা ওয়াইনের বোতলও এনেছিল। সে ভেবেছিল যে তারা একটা অ্যাডভেঞ্চার করবে, একটা জায়গায় রেস্ট নেবে, ক্যাম্প ফায়ার করবে, একটা ভালো সময় কাটাবে, তবে এরকম ভাবে ফেসে যাবে কে জানতো। তো যেহেতু তারা দুজন সেখানে কিছুটা সময় পায়, টিম তখন জানায় যে সে কেন তাদের এই নতুন বাড়ি থেকে পাওয়া মরা ইঁদুরগুলোকে দেখে এতটা আপসেট হয়ে গেছিল, কেন সেই পচা গন্ধ তার একটা ট্রমার কথা মনে করিয়ে দিয়েছিল। আসলে ছোটবেলায় তার পিতা তাকে বলেছিল তার রুমটা পরিষ্কার করতে, কথা মতন টিম তো সেটা গুছিয়ে নেয়। তবে তার পিতা জানায় যে তার রুম থেকে গন্ধ এখনো যায়নি। টিম বুঝতে পারছে না যে কিসের গন্ধ, তবে তার পিতা বারংবার কমপ্লেন করে যাচ্ছে। আসলে টিম কোনো গন্ধ পাচ্ছে না, যেটা তার পিতা পাচ্ছে। তবে পরে এক সময় তার পিতা সেই গন্ধের উৎসটা খুঁজে বার করে। সেটা হচ্ছে তাদের লাইট বাল্বের পিছনে লুকিয়ে থাকা কিছু মরা ইঁদুর। তাদের সেই সিলিং এর যে প্লাই রয়েছে তার ফাঁকে সেই মরা ইঁদুরগুলো ছিল এবং লাইট বাল্বের গরমে সেগুলো আরো রোস্ট হচ্ছিল, যেটার গন্ধ সারা ঘরে ছড়াচ্ছিল। তবে টিম সেই গন্ধে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিল যে সেটা তার কাছে নর্মাল লাগছিল। তবে তার পিতা সেটা খুঁজে পায়। তবে এটা তো জাস্ট একটা ছোট ঘটনা, এমন একটা ভয়ঙ্কর ডিটেল রয়েছে সেই গন্ধে যেটা টিম কারোর সাথে শেয়ার করেনি। ঠিক একই গন্ধ তার সারা বাড়িতে ছড়ায়, যেটা তার ঘরের বাতাসটাকে আরো গাঢ় বানিয়ে দেয়। টিম ধীরে ধীরে যখন তার পিতামাতার ঘরের দিকে এগোতে থাকে, সেই গন্ধটা আরো গভীর হতে থাকে। আর এটা হচ্ছে সেই সময় যখন টিম লক্ষ্য করে যে তার মা বিছানায় শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে হাসছে এবং তার মায়ের পাশে টিমের পিতার পচা গলা মৃতদেহটা পড়ে রয়েছে। অর্থাৎ তার পিতা অনেক আগেই মারা গিয়েছিল, তবে সেই ডেড বডিটাকে সেখান থেকে সে সরায়নি। তো এরকমই কিছু ট্র্যাজিক ইভেন্টের কারণে টিম একটু শান্ত প্রকৃতির, মানে একটু মনমরা থাকে। তো তারা দুজন সেই গুহাতেই তো বিশ্রাম নিচ্ছে, তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তবে টিম আবারও একটা দুঃস্বপ্ন দেখে। সে সেই গুহাতে যেন এক অদ্ভুত এন্টিটিকে ফিল করতে পারে, মানে সম্পূর্ণ গুহাটাই যেন একটা প্রাণী যার মধ্যে সে আটকা রয়েছে। যদিও কিছুক্ষণ পরেই সেই দুঃস্বপ্নেই তার ঘুমটা ভাঙে। তবে সে লক্ষ্য করতে পারে যে তার পা এবং মিলির পা দুটো জুড়ে গিয়েছে। সেই অনেকটা আঠা দিয়ে জুড়ে দিলে যেমনটা লাগে তেমন লাগছে, যেটাকে ছাড়ানো খুবই কঠিন, মানে লিটারালি তারা ব্যথা অনুভব করছে। তবে কোনোভাবেই তারা তাদের দুজনের পাটা ছাড়িয়ে নেয় এবং সেই গুহা থেকে বাইরে বেরোয়। এখন ওয়েদার ক্লিয়ার, বৃষ্টিও নেই, তারা কোনোভাবে রাস্তা খুঁজে তাদের বাড়িতেও পৌঁছে যায়। তো সেই সকালে মিলি ফ্রেশ হয়ে এসেছে। সারা রাত তারা সেই গুহাতে কাটিয়েছে। মিলির কাঁধে যন্ত্রণা, সেই কারণে সে টিমকে বলে একটু টিপে দিতে। যদিও গল্পের শুরুতেই আপনাদের যেমনটা বললাম যে বহুদিন যাবত তার কিন্তু ক্লোজ না, মানে ফিজিক্যালি ক্লোজ না। টিম একটু মনমরা হয়ে রয়েছে, যেটা মিলি একদমই পছন্দ করছে না। সেই কারণেই সে টিমকে বলে যে তার শোল্ডারটা একটু টিপে দিতে, যাতে সে একটু ইন্টিমিডেট ফিল করুক। তবে তখন টিম এক আলাদা ফিল করতে থাকে, যেন টিম তার নিজের মধ্যেই নেই। তো সে মিলির ঘাড়টা তো টিপছে, তবে সেটা সে এত জোরে করেছে যে মিলির ব্যথা পর্যন্ত লাগছে। আমরা লক্ষ্য করতে পারি যে টিমের আঙ্গুলগুলো যেন মিলির ঘাড়ের মধ্যে তার চামড়ার মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে মিলির ব্যথা লাগছে। সেই কারণে সে টিমকে সরিয়ে দেয়। টিম তো বুঝতে পারছে না যে কি হলো। যেমনটা বললাম, সে যেন নিজের মধ্যেই ছিল না, সে কন্ট্রোলের বাইরে ছিল। টিমকে দেখেও একটু অসুস্থ মনে হচ্ছে। সেই কারণে মিলি জানায় যে ঠিক আছে, টিম বাড়িতে রেস্ট নিক, সে যাচ্ছে মার্কেটে ঘরের জন্য জিনিসপত্র আনার জন্য। টিম বরং একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিক। তবে মিলি যখন গাড়িটা নিয়ে সেখান থেকে বাইরে বেরোয়, আমরা দেখতে পারি টিম আবারও তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। টিম তখন শাওয়ারের মধ্যেই ছিল। অন্যদিকে মিলি সে তো গাড়ি চালাচ্ছে এবং মিলি যেদিকে যাচ্ছে, মানে তার ফেসটা যেদিকে হচ্ছে, টিমও ঠিক সেইভাবেই রিয়াক্ট করা শুরু করেছে। মানে টিম যেন মিলির একটা প্রতিচ্ছবি হয়ে গেছে। তো তখন টিম সেরকমই অদ্ভুত রিয়াক্ট করতে করতে আচমকা নিজের মাথাটা সেই টাইলসের সাথে টোকা খায়, যার ফলে তার মাথাটা ফেটে যায় এবং তার হুঁশ আবারও চলে আসে। টিম চলে যায় সরাসরি ডাক্তারের কাছে, সম্পূর্ণ ব্যাপারটা জানায়। তার ডাক্তার ভাবছে হয়তো যে তার সাথে যে ট্রমাগুলো হয়েছে হয়তো এটারই কারণে এটা হতে পারে। সেই কারণে সেই ডাক্তার তাকে কিছু মাসেল রিল্যাক্সেশন দিয়ে দেয়। মানে এই যে টিম তার নিজের কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে, তার মাসেলগুলো টাইট হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এগুলো থেকে সে টেম্পোরারি কিছুটা রেহাই পাবে। সেই ডাক্তার জানতে পারে যে এই স্থানে টিম এবং তার গার্লফ্রেন্ড একাই বসবাস করছে। তবে জায়গাটা মোটেও সুবিধার না, মানে কিছুদিন আগেই একটা কাপল মিসিং হয়েছে, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ঘটনাটা সেই ডাক্তার টিমকে জানায়। ব্যাপারটা শোনার পর টিম সরাসরি চলে যায় এবং ইন্টারনেটে সেই ব্যাপারটা নিয়ে সার্চ করতে থাকে। সেই কাপল সাইমন এবং কেরি, যারা সেই জঙ্গলে জাস্ট হারিয়ে গেছে। সার্চ পার্টি খুঁজতে বেরিয়েছিল, তবে কোনো রেজাল্ট আসেনি। টিম ইভেন সেই কাপলের সোশ্যাল মিডিয়াতে গিয়েও তাদের পোস্টগুলো দেখতে থাকে যে হ্যাঁ সত্যি তারা ঘুরতে বেরিয়েছিল, এবং এগুলো টিমের মধ্যেও আরো ভয় তৈরি করতে থাকে যে এই জায়গাটা কি আদৌ সেফ কিনা। পরেরই মুহূর্তে তাদের প্রতিবেশী অর্থাৎ জেমি তাদের ঘরের দরজায় এসে পৌঁছায়। জেমি একই সাথে কিন্তু মিলির কলিগ, সে এসেছে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য অ্যাকচুয়ালি।
একই সাথে জেমি তাদের এক প্রতিবেশী না, তাদের একমাত্র প্রতিবেশী, মানে আশেপাশে আর কোনো মানুষ বসবাস করে না জেমি ছাড়া। জেমির আচরণটা খুবই ফ্রেন্ডলি যেমনটা দেখেছিলাম, তারা জেমিকে ওয়েলকাম জানায়, জেমি তাদের জন্য একটা ড্রিঙ্কসও এনেছে, সেখানে টেবিলে বসে তারা বেশ গল্প আলোচনাও করে এবং টিম সেই কথাটাও জানায় যে সেই জঙ্গলে সে কি দেখেছে, মানে চারপাশে কিছু ঘন্টা লাগানো, যে ঘন্টার মধ্যে কিছু অদ্ভুত সিম্বল রয়েছে। একই সাথে যে স্থান থেকে তারা পড়ে গেছিল সেখানে একটা বড় ঘন্টা মতন ছিল। এখন জেমি সে তো এই স্থানের পুরনো বাসিন্দা এবং সে জানায় যে এই স্থানে একটা চার্চ ছিল সেই জঙ্গলে, যেটা কয়েক বছর আগে ধসে পড়েছিল, যার ফলে সেই মাটিতে ওরকম একটা ফাটল ধরেছে। তবে সেই চার্চ মেম্বাররা কোথায়? ওয়েল, জেমি সেটার ব্যাপারে জানে না, তবে সেটা ছিল একটা নিউ এজ চার্চ। মোটামুটি আর্লি 1970s এই নিউ এজ অর্ডারটা বেশ আলোচনায় ছিল। নিউ এজ অ্যাকচুয়ালি এক টাইপের রিলিজিয়াস প্র্যাকটিস যেটার সাথে বহু মানুষ ইনভলভ ছিল। আপনি কম বেশি এগুলোর ব্যাপারে গুগলে জানতে পেরে যাবেন। তবে বর্তমানে এগুলোকে আমরা কাল্ট বলে থাকি। তো তারপরে জিমি তো সেখান থেকে চলে যায়। ওয়েল, তাদের আলোচনার দরুন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে টিম একটু জেলাস ফিল করছে যতবার জেমি মিলির সাথে কথা বলার চেষ্টা করছে, এবং জেমি চলে যাওয়ার পরেই আমরা দেখি যে টিম মিলিকে কিস করে এবং সামহাও তাদের ঠোঁটগুলো আচমকা জোড়া লেগে যায়। একটা দারুণ লক্ষ্য করার বিষয় রয়েছে এখানে যে গল্প শুরু থেকেই আমরা দেখে যাচ্ছি যে টিম কিন্তু মিলিকে ইগনোর করছে। যতবার মিলি তার পাশে আসার চেষ্টা করছে ততবার টিম তার থেকে একটু স্পেস বানানোর চেষ্টা করছে। তবে রিসেন্টলি সেই গুহা থেকে আসার পর থেকে টিম ধীরে ধীরে মিলির আরো ক্লোজ হয়ে পড়ছে, যেটা সে কিছুদিন আগেও ছিল না, এবং কিস করার দরুন আচমকা তাদের ঠোঁটটা জোড়া লেগে যায়। এখন সেটা ছাড়ানোর কারণে মিলির ঠোঁটেও যন্ত্রণা শুরু হয়েছে, যেটা নিয়ে সে টিমকে দোষারোপ করছে। সে মনে করছে টিম হয়তো তার ঠোঁটে একটা কামড় দিয়েছে। তবে এটা তো অদ্ভুত কিছু না। প্রায় মধ্যরাতেই মিলির ঘুম ভেঙেছে এবং সে ফিল করছে তার চুলটা যেন কেউ টানছে। পাশেই তো টিম শুয়েছিল, সে ভেবেছে টিম হয়তো তার চুলটা ধরে টানছে, এবং সে যখন আলোটা জ্বালায় সে লক্ষ্য করে যে তার সম্পূর্ণ চুল টিমের গলায়। টিম অজান্তেই সেটা গিলে নিচ্ছিল। পরে টিমের হুঁশ আসে এবং কোনো মতে তারা টানা হেঁচড়া করে টিমের মুখ থেকে মিলি তার চুলটা বার করে। পরের দিন সকালবেলা টিম বেরোচ্ছে, তার একটা কনসার্ট রয়েছে। এই কাজটা তার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, এই কাজটাকে সে মিস করতে পারবে না। তবে মিলি তো ফিল করছে যে টিম যেন অসুস্থ। একই সাথে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে টিম একদমই আলোচনা করতে চাইছে না, কারণ সে মনে করে যে সে হয়তো ঘুমের ঘোরে এই জিনিসটা করেছে। তবে ঘুমের ঘোরে কেউ কারোর চুলের গোছা খেয়ে নেয়? একদমই না। তা সত্ত্বেও টিম চলে যায় তার সেই কনসার্টের উদ্দেশ্যে, অন্যদিকে মিলি চলে যায় তার নিজের কাজে। তবে টিম মাঝপথ থেকেই আবার ফিরে আসে। অ্যাকচুয়ালি সেই ট্রেন স্টেশনে যখন সে ট্রেনের অপেক্ষা করছিল তখনই তার শরীরটা এক অন্য ধরনের ফিল করতে থাকে। সে যেন সেখানে বসতে পারছে না, তার শরীর মিলির দিকে টানছে। টিম অনেকক্ষণ ধরে রেসিস্ট করার চেষ্টা করে, নিজেকে ঠিক করার চেষ্টা করে, আটকানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয় এবং সরাসরি মিলির দিকে হাঁটা দেয়। মিলি স্কুলে তার নিজের কাজ করছে, তবে টিমকে দেখে সে একটু শকড এবং সারপ্রাইজ যে সে এখানে কি করছে। তবে টিম বেশি একটা কথা বলে না, সরাসরি তার সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়ে যায়। এখন মিলিও তাকে আটকাতে পারে না, কারণ সেও তো এই জিনিসটাই চাইছিল এতদিন ধরে। সেই কারণে পাশেই বাচ্চাদের ওয়াশরুম ছিল যেখানে তারা চলে যায় এবং তাদের কাজ করা শুরু করে। একটা ছোট বাচ্চা তখন সেখানে কিছু আওয়াজ পায় বলে চলে যায় আর একজন শিক্ষককে ডাকার জন্য, যেটা মিলি বুঝতে পেরে যায়। সে বুঝতে পেরে যায় যে তাদের এখন এখানে থামা উচিত, অন্য সব টিচাররা জানতে পেরে গেলে বাজে ব্যাপার হবে। তবে সেখানে হয়ে যায় আর এক কাণ্ড। গল্পের শুরুতে তাদের পা জোড়া লেগে গেছিল, কিছুক্ষণ আগে দেখেছিলাম তাদের ঠোঁট জোড়া লেগে গেছিল, তো এখন কি জোড়া লেগে গেছে সেটাও আশা করি আপনারা বুঝে গেছেন। এবং সেটাকে ছাড়ানো খুবই ডিফিকাল্ট। তা সত্ত্বেও অনেক কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে তারা আলাদা তো হয়, এবং ততক্ষণে সেখানে আর একজন টিচারও চলে এসেছে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে জেমি। তো যেহেতু জেমি মিলিকে চেনে, সেই কারণে সে সেই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামায় না। সে সিম্পলি মিলিকে বলে দেয় যে নেক্সট টাইম যদি ওয়াশরুম ব্যবহার করার হয় তো সে যাতে স্টাফদের ওয়াশরুম ব্যবহার করে, বাচ্চাদের না। তবে সেই ওয়াশরুমে আর একটাও যে তৃতীয় ব্যক্তি ছিল, অর্থাৎ টিম, সেটা কিন্তু সে দেখতে পেয়েছিল। তো পরে টিম এবং মিলি তারা বাড়ি ফিরে আসে। মিলি তো টিমকে খুব বকাঝকা করছে যে এরকম না বলে সে কেন মিলির স্কুলে গিয়ে পৌঁছালো, এবং একই সাথে টিমের সেই কাজটা তো খুব ইম্পর্টেন্ট ছিল, সে তার কাজটা ফেলে কেন মিলির স্কুলে চলে গেল। যাই হোক, মিলি তারপর চলে যায় জেমির বাড়িতে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, যে স্কুলে যে জিনিসটা হয়েছিল সেটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। তবে জিমি যেন সেই ব্যাপারটা ভুলেই গিয়েছে। একই সাথে মিলি তার রিলেশনের ব্যাপারেও কিছু কথা শেয়ার করে, যে তার সাথে টিমের ইদানিং কিছু ঝগড়া ঝামেলা হচ্ছে। তবে মিলি এটাও জানায় যে সে টিমকে খুবই ভালোবাসে। জেমি তখন তাকে বলে যে সে যদি সত্যি টিমকে ভালোবাসে তাহলে অবশ্যই সে যেন টিমকে চলে যেতে না দেয়। ওয়েল, সে একটা গল্প শোনায় তখন, যে গল্পটা গল্প নয়, সেটা অ্যাকচুয়ালি একটা হিস্ট্রি, যেটা সে তার নবম শ্রেণীর স্টুডেন্টদের শোনায়। সেটা হচ্ছে প্ল্যাটোর লেখা সেই বইটা, দ্য সিম্পোসিয়াম। সিম্পোসিয়াম হচ্ছে বেসিক্যালি কিছু নোবেল মানুষ, মানে কিছু বুদ্ধিমান জ্ঞানী মানুষদের আলোচনা, তাদের মতামত ইত্যাদি। এটার ব্যাপারেও আপনারা কম বেশি গুগল করে জানতে পেরে যাবেন। তো সেই সিম্পোসিয়ামের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে অ্যারিস্টোফেন্স,
যে শুনিয়েছিল যে সৃষ্টির শুরুতে মানুষেরা ঠিক এরকম দেখতে ছিল না যেমনটা এখন দেখতে। মানুষদের 4টে হাত ছিল, 4টে পা ছিল, মোটমাট দুটো মানুষের শরীরকে মার্জ করে দিলে, একত্রিত করে দিলে যেমনটা দেখতে লাগে ঠিক তেমন দেখতে ছিল। মানুষরা তখন অনেক উন্নত ছিল, অনেক শক্তিশালী, অনেক স্মার্ট ছিল। সেই সময় 3টে লিঙ্গ এক্সিস্ট করতো, মেল, ফিমেল এবং হার্মাফ্রোডাইট। তো সেই সময় মানুষেরা এতটাই স্মার্ট এবং এতটাই শক্তিশালী ছিল যে তারা অলিম্পাস পর্বতটাকে মেজার করার চেষ্টা করছিল। এবং অলিম্পাস কার বাসস্থান? জুস, যে মানুষদের উপরে ক্ষুব্ধ হয়ে যায় এবং মানুষদের শাস্তি দেওয়ার জন্য তাদের শরীরটাকে অর্ধেক করে দেয়। অর্থাৎ মানুষদের যেমন 4টে হাত 4টে পা ছিল, সেটাকে আলাদা আলাদা করে 2টো হাত 2টো পা হয়ে যায়। একটা কমপ্লিট শরীর 2টো আলাদা খণ্ডে ভাগ হয়ে যায়। আর তারপর থেকেই মানুষদের মধ্যে এই কাপল লাভার এই শব্দগুলো তৈরি হতে থাকে। মানুষ তাদের আদার হাফ, বেটার হাফ এইগুলোকে খুঁজতে থাকে। এই যেমন একটা মানুষের আর একটা নির্দিষ্ট মানুষের প্রতি টান। তাছাড়াও মানুষেরা এটাও তো বলে থাকে যে এই মানুষটা আমার জীবনে আসলে আমার জীবনটা সম্পূর্ণ হবে, মানে আমি সম্পূর্ণ হব। এই টাইপের ওয়ার্ডস, কথাগুলো তখন থেকেই তৈরি হওয়া শুরু করে এবং মানুষেরা তাদের অর্ধেকটাকে খোঁজা শুরু করে গোটা দুনিয়াতে। যদিও এগুলো তো জাস্ট একটা গল্প। মিলি হাসির ছলেই সেগুলোকে নেয়। জেমি জানে যে এই স্থানে সে যখন এসেছিল সে কিন্তু একা ছিল না, সেও কাপল ছিল, তার পার্টনারও এই স্থানে বসবাস করত। তবে তার পার্টনার কোথায় গেল? জেমি কিন্তু এটার কোনো স্পষ্ট উত্তর দেয় না। জেমি তাদের বিয়ের ভিডিওটা মিলিকে দেখানোর চেষ্টা করে। মিলি সেখানে জলপান করছিল, তবে সে লক্ষ্য করে যে দূরে টিম জানলা দিয়ে উকি মারছে। সেটা দেখেই মিলি তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায়। আসলে টিম জিমিকে নিয়ে একটু সন্দেহ করছিল, তবে মিলি কিন্তু টিমের উপরে যেন এবার আর ক্ষেপে নেই। মিলি একটু আগে টিমকে রেগে বলেছিল যে এখান থেকে চলে যেতে, তবে টিম এখন জানে যে তার অন্য কোথাও যাওয়ারও তো রাস্তা নেই, মানে এই দুনিয়ায় মিলি তো তার সবকিছু। এবং মিলি নিজেও তো সেম জিনিসটাই ফিল করে। এবং মজার ব্যাপার হলো একটু আগে তার মধ্যে যে রাগটা ছিল টিমের প্রতি, সেটা ঝট করে চেঞ্জ হয়ে যায় ভালোবাসাতে। তো রাতের বেলা মিলি তো শুয়ে পড়েছে। টিম ইন্টারনেটে সেই কাপলটার ছবিটা নিয়ে ঘাটাঘাটি করছে যারা স্থানে হারিয়ে গিয়েছিল। তাদের যে লাস্ট ছবিটা ছিল সেটার এক্সিভ ডেটাটা নিয়ে যখন তাদের লোকেশনটা জানার চেষ্টা করে টিম, তখন সে দেখতে পায় যে তাদের লাস্ট লোকেশন ঠিক এই স্থানেই ছিল। এই জঙ্গলে দাঁড়িয়েই তারা ছবিগুলো তুলেছিল এবং জঙ্গলের মধ্যে থাকা সেই ঘন্টাগুলোও টিম কিন্তু সেখানে দেখতে পায় সেই ছবিতে। যাই হোক, টিম সেই ওষুধটা খেয়ে শোয়ের, যেটা তাকে ডাক্তার দিয়েছে তার মাসলটাকে রিল্যাক্স করার জন্য, কারণ গতকাল রাতে যে জিনিসটা হয়েছে সেটা একদমই নর্মাল না। তবে এবার কেস হয়ে গেছে উল্টো। টিম তো ঠিক রয়েছে কিন্তু মিলি আর ঠিক নেই। মিলির শরীরটাও অজান্তেই টিমের কাছে চলে আসছে, ঠিক যেমন চুম্বকের মতন। টিম তো নিজের কন্ট্রোলে রয়েছে, তবে মিলি নিজের কন্ট্রোলে নেই। মিলির শরীরটা যেন টিমের শরীরের সাথে জুড়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে অনেক ধাক্কাধাক্কি করে টিম মিলিকে সেখান থেকে সরায় এবং মিলির হুঁশ চলে আসে। এখন মিলিও বুঝতে পারছে না যে এটা কি হলো। সে ভাবছে হয়তো কোনো সিজার উঠেছিল তার। তবে টিম তো বুঝে গেছে যে এটার সাথে সেই গুহার কোনো কানেকশন রয়েছে। এতদিন তাদের সাথে যা যা ঘটে গেছে সেগুলো জাস্ট কোনো কোইন্সিডেন্স বা কোনো রোগ না, সেই গুহার সাথেই সেগুলোর কানেকশন রয়েছে। তাদের দুজনের মধ্যে একটা ম্যাগনেটিক কানেকশন তৈরি হয়ে গেছে। তবে মিলি তো এগুলো বিশ্বাস করবে না। টিম ইভেন নিজের হাতটাও তোলে এবং মিলিকেও বলে যে তার হাতটা তুলতে দেখার জন্য যে তাদের হাত দুটো জোড়া লেগে যায় নাকি। তবে মিলি সেটা করে না। মিলি অ্যাকচুয়ালি এই জিনিসগুলোতে বিশ্বাসও করতে চাইছে না। মিলি সেখান থেকে যখন চলে যাওয়ার চেষ্টা করে তখন সে আচমকা থেমে যায়, কারণ টিম জানায় যে সে মন থেকে চাইছিল যাতে মিলি সেখানে থেমে যায়। অর্থাৎ কোনোভাবে তাদের শরীরগুলো না, জাস্ট তাদের মনটাও কানেক্ট হয়ে গেছে একসাথে, যেগুলোকে অবশ্যই এক্সপ্লেন করা তো সম্ভব না। তবে মিলি এগুলোকে একদমই বিশ্বাস করছে না। টিম এটাও লক্ষ্য করে যে মিলির যে নাকটা ফেটে গিয়েছিল সেখান থেকে পড়া রক্তগুলো গড়িয়ে গড়িয়ে টিমের দিকে চলে আসছিল। যাই হোক, তারা তো শুয়ে পড়ে। তবে মধ্যরাত্রে সেই সমস্যা আবারও শুরু হয় এবং এটা আরো স্ট্রং এবং পাওয়ারফুল ছিল। মানে টিম তো সেই ওষুধ অনেক আগে খেয়েছিল, সেটার এফেক্ট তো চলে গেছে। সেও ধীরে ধীরে মিলির দিকে চলে যাচ্ছে এবং মিলির শরীরটাও ধীরে ধীরে টিমের দিকে আসছে, ঠিক অনেকটা ম্যাগনেটের মতন। এখন এই জিনিসটাকে তারা আটকাবে কি করে? টিম জানে যে তাদের সেই ওষুধটা খেতে হবে যেটা তার মাসলটাকে রিল্যাক্স করিয়ে দেবে, তাদের ব্রেন ফাংশনটাকে কমিয়ে দেবে। নইলে অলমোস্ট তাদের দুজনের হাত একসাথে জোড়া লেগে একটা সিঙ্গুলার এন্টিটিতে অলমোস্ট পরিণত হয়েই যাচ্ছিল। তখন কোনোভাবে তারা সেই ওষুধটাকে নিয়ে সেটাকে ভেঙে ওভারডোজ করে নিজেদেরকে থামায়। তারপরের দিন সকালবেলা টিমের হুঁশ আসে। সে লক্ষ্য করতে পারে যে তার হাত পা বাঁধা এবং পাশে মিলি রয়েছে, যে সেই সটা দিয়ে তাদের জোড়া লাগা হাতটা কাটার চেষ্টা করছে। মানে তারা তাদের দুজনের হাতটাকে কোনোভাবে আলাদা তো করেছে, তবে স্কিনটা এখনো আলাদা করতে পারেনি, যেটাকে মিলি কাটবে বলে ডিসাইড করে। টিম তো খুবই ভয় পাচ্ছিল, তবে তাদের কাছে আর কোনো চয়েসও তো নেই। মনের সাহস নিয়ে মিলি ফাইনালি সেই কাজটা করে, যা স্কিনটা কেটে তারা একে অপরের হাতে ব্যান্ডেজ করে নেয়। এখন মিলি ব্যাপারটা বুঝতে পারে যে টিম এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিল, মানে গতকাল রাতে যে অদ্ভুত কথাগুলো বলছিল, সেগুলো অ্যাকচুয়ালি ভুল না। তবে এখন কি করা উচিত?
টেম্পোরারি সলিউশন হচ্ছে সেই ওষুধ যেটা তাদের মাসেলকে রিল্যাক্স করবে, যেটার কারণ অন্তত এই পাগলামিটা টেম্পোরারি বন্ধ হবে। তাদের কাছে আর ওষুধও নেই, সেই কারণে মিলি চলে যাচ্ছে ওষুধ আনার জন্য এবং সে টিমকে বলে অপেক্ষা করতে। তবে টিম সে তো আর অপেক্ষা করবে না, সে চায় অ্যান্সার, সে যেতে চায় সেই গুহাতে যেখান থেকে সবকিছু শুরু হয়েছে, সেই কারণেই সে সেখানে চলে যায়। অন্যদিকে মিলি তার গাড়ির চাবিটা ভুলবশত জেমির বাড়িতে ফেলে এসেছিল এবং জেমির বাড়িতে যখন সে সেটা নিতে যায় সে লক্ষ্য করে যে জেমি টিভিতে এক টাইপের ভিডিও টেপ চালিয়ে রেখেছে যেটা জেমির বিয়ের সময়ের। তবে সেখানে তো দুটো ভিন্ন মানুষের বিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই নিউ এজ চ্যাপেলের মেম্বারদের দেখতে পাই, সেই চার্চ মেম্বার যারা সেখানে সেলিব্রেট করছে এবং সেখানে এক অদ্ভুত ছবি আমরা দেখতে পাই যে দুটো মানুষ মার্জ হয়ে রয়েছে একত্রে। ঠিক একই ছবি টিম সেই গুহার মধ্যে গিয়েও তো দেখতে পায়, অর্থাৎ সত্যি এই চার্চটা সেখানে ধসে পড়েছিল। সেই চার্চের নিচে থেকেই সেই গুহার মধ্যে যাওয়ার একটা প্যাসেজ রয়েছে যেখানে সেই মেম্বারগুলো নামে এবং সেই কুয়োর জলে ডুব দিয়ে তারা একে অপরের ভালোবাসা স্বীকার করে। অন্যদিকে টিম যে সেই গুহার মধ্যে গেছিল উত্তর খোঁজার জন্য, সে সেখানে এক অদ্ভুত ক্রিচারকে দেখতে পায়, যদিও সেটা কোনো ক্রিচার না, দুটো অর্ধেক মার্জ হওয়া মানুষ। সেই যে এক কাপল হারিয়ে গেছিল সাইমন এবং কেরি, তারা। টিম তো রীতিমতো সেটা দেখে ভয় পেয়ে গেছে, এক বিকৃত শরীর যারা সম্পূর্ণভাবে একত্রিত হতে পারেনি। দুটো শরীরের মধ্যে একটা শরীর সম্ভবত মারা গিয়েছিল কারণ তার গলার মধ্যে একটা ছুরি গোজা ছিল, যার কারণেই দুটো শরীর একত্রিত হতে পারেনি এবং এক ভয়ঙ্কর আকার নিয়ে রেখেছে। যে সাহায্য চাইছে টিমের থেকে, তবে টিম তার শরীর থেকে ছুরিটা নিয়ে কোনো মতে সেখান থেকে পালায়। অন্যদিকে জেমি সেই বাড়িতেই ছিল যে মিলিকে সত্যটা জানায়। সেই যে দুটো কাপলকে আমরা দেখেছিলাম যাদের শরীর মার্জ হয়ে এখন জেমির আকার নিয়েছে এবং সে মিলিকেও রিকোয়েস্ট করতে থাকে এই উপহারটা স্বীকার করতে। মিলি সেটা মেনে নেয় না, যার কারণে জেমি তার আংটি যেটার একটা ধারালো পার্ট ছিল যেটা দিয়ে মিলির হাতটা কেটে দেয়। যেমনটা দেখেছিলাম সেই ভিডিওতে যে সেই বিয়ের একটা রিচুয়াল ছিল দুটো মানুষের হাত কাটা এবং তাদের রক্তগুলো জুড়েই তারা একত্রিত হবে, ঠিক তেমনভাবেই সে মিলির হাতটা কেটে দেয়। বাই দ্য ওয়ে, একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, টিম সেই কুয়োর জলটা কিন্তু পান করেছিল যার ফলে তার মধ্যে এই কানেকশনটা তৈরি হয়, কিন্তু মিলির মধ্যে সেই কানেকশনটা কিন্তু প্রথমে তৈরি হয়েছিল না। পরে মিলি যখন এই জিমির বাড়িতে জল পান করে, যেমনটা দেখেছিলাম জিমি তাকে জল খেতে দিয়েছিল, তারপর থেকে মিলিও এই সেম জিনিসটা ফিল করা শুরু করে, অর্থাৎ জিমি ইচ্ছে করেই এই কাজটা করেছিল। যাই হোক, মিলি সেখান থেকে কোনো মতে পালায়। অন্যদিকে টিমও সেই গুহা থেকে বেরিয়ে এসেছে, তাদের শরীর আবারও টানা শুরু করেছে। তারা বুঝে গেছে যে এখান থেকে আর তারা পালাতে পারবে না, যেটা হওয়ার হয়ে গেছে। এখন তাদের কাছে একটাই উপায় যে আইদার এই উপহারটাকে অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া যে যেটা তাদের সাথে হবে তারা একত্রিত হয়ে যাবে, অথবা একজনকে বলিদান দিতে হবে যাতে তারা আর একত্রিত না হতে পারে। টিম তখন জানায় যে সে নিজের বলিদান দেবে, সে সেই ছুরিটা এনেছে সেই গুহা থেকে যেটা ব্যবহার করে নিজের জীবনটা নেবে যাতে মিলি আর এই কষ্ট না পায়। তবে মিলি জানায় যে তার প্রয়োজন নেই, কারণ জেমি যে তার হাতটা কেটে দিয়েছিল সেটা থেকে অলরেডি অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। মিলি ধীরে ধীরে নিজের জ্ঞান হারায়, তবে টিম এটা মেনে নিতে পারে না। কিছু সময় পরে মিলির হুঁশ আসে। মিলি নিজেকে জীবিত দেখে অবাক, একই সাথে সে একটু আপসেট, কারণ টিম তাকে বাঁচিয়ে দিয়েছে। টিম তার হাতটা স্পর্শ করেছে সেই ক্ষত স্থানটা যেখানে তাদের দুটো হাত মার্জ হয়ে গেছে, যার ফলে মিলি আর মরেনি। টিম তাকে এত সহজে মরতে দেবে না, তাদের নিয়তি যেটা সেটাকে তারা অ্যাকসেপ্ট করবে, তারা একসাথেই থাকবে, এটাই তারা ডিসাইড করে। আর কি, তারা একে অপরের ক্লোজ চলে যায় এবং এই উপহারটাকে অ্যাকসেপ্ট করে নেয়। ধীরে ধীরে তাদের দুটো শরীর একে অপরকে টানতে শুরু করে এবং তাদের হাত পাগুলো জুড়ে তারা একটা সিঙ্গুলার এন্টিটিতে পরিণত হওয়া শুরু করে। তারপরে বেশ কিছুদিন পর মিলি বলেছিল যে এই বাড়িতে তার পিতামাতা আসবে তার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং সময় মতন মিলির পিতামাতাও এখানে চলে এসেছে। বাড়িতে কলিং বেল নেই, তবে সেই ঘন্টা তো লাগানো রয়েছে যেমনটা সেই ওল্ড চ্যাপেলের মধ্যে ছিল। তবে দরজাটা খোলে যেন এক নতুন ব্যক্তি, যার মুখটা মিলি এবং টিমে এর দুজনের মিশ্রণ, অর্থাৎ তারা দুজন ফাইনালি একত্রিত হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, আর যার কারণেই সিনেমার নাম টুগেদার। ওয়েল, এই টাইপের স্টোরিগুলো আমি খুব এনজয় করি, যেটার মধ্যে কিছু ফিকশন, কিছু হিস্টোরিক্যাল রেফারেন্স, এগুলোর প্রপার কম্বিনেশন পাবেন আপনি। ওয়েল, এই ভিডিওতে আমি অ্যারিস্টোফেনেসের যে এক্সপ্লেনেশনটা ছিল সেটা খুবই ব্রিফলি বুঝিয়েছি, আপনি গুগল করে সেগুলো ডিটেলে পড়তে পারেন, এবং প্লটটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখন প্রশ্ন আছে যে সেই চ্যাপেলে অ্যাকচুয়ালি কি হতো এবং সেই কুয়োর জলটার মধ্যে এমন কি আছে যেটা পান করার পরেই তারা একত্রিত হয়ে যাচ্ছে। মানে গল্পে যেমনটা বোঝানো হয়েছে যে মানুষরা তাদের আগের ফর্মে চলে যাচ্ছে, ঠিক যেভাবে মানুষরা একদম শুরুতে ছিল। এখন যেহেতু এই গল্পে মিথোলজি এবং রিলিজিয়াস কিছু দিক দেখিয়েছে, তো হয়তো বোঝানোর চেষ্টা করছে যে মানুষদের উপরে জিউসের যে অভিশাপটা রয়েছে সম্ভবত সেই হোলি ওয়াটার বা জল সেই অভিশাপটাকে মুক্ত করে দিচ্ছে এবং মানুষেরা ফাইনালি তাদের আদার হাফের সাথে মার্জ হয়ে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ওয়েল, ইদানিং বডি হরর ক্যাটাগরির সিনেমাগুলো আমার বেশ দারুণ লাগছে। দ্য সাবস্টেন্স সিনেমাটা আশা করি আপনারা দেখেছেন, তারপর এই সিনেমাটা
বলে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। আপনাদের কোনো ওপিনিয়ন্স থাকলে, কোনো সাজেশন থাকলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমিও জানতে ইচ্ছুক। এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।